আচ্ছা, আসসালামু আলাইকুম। ২ বার সালাম দিলে তো ২ বার সওয়াব পাবো নাকি? আচ্ছা, দেখো তাহলে রক্ত সঞ্চালন। একবারে প্রথম পেজ বের করো। এখানে রক্ত সংবহন কাকে বলে এটা অবশ্যই জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখতে হবে যে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকেই রক্ত সংবহন বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য পড়ে রাখতে হবে। এরপরে দেখো ব্রিটিশ চিকিৎসক ১৬২৮ খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। এটা মনে রাখতে হবে। উইলিয়াম হার্ভে সাল লেখা। হ্যাঁ, বিজ্ঞানী। আসলে রক্ত এমন একটা বিষয় যে যেমন হুন্ডা বা গাড়ির রক্ত কি তেল, তাই না? তেল। আর আমাদের তেল মোবাইল বাদ দেবেন না। হ্যাঁ, মোবাইল। হ্যাঁ, আর আমাদের হচ্ছে যে তেল হলো রক্ত, তাই না? আর রক্তের জন্য মোবাইল কি খাদ্য খাবার রেখেছে, এগুলোতে রক্ত তৈরি হচ্ছে, তাই কি না? দেখো আমাদেরও কিন্তু রক্ত না থাকলে আমরা বাঁচবো না, হুন্ডা টুন্ডাও তাই, রক্ত না থাকলে তেল না থাকলে বাঁচে না, তাই কি না? আমার হুন্ডা তো তেল মানে এমন অবস্থা আছে, মানে হুন্ডাকে এখন আইসিইউ তে রেখে দিচ্ছে সবাই, স্যার সবাই আইসিইউ তে আছে। হ্যাঁ, সাইকেলই কিনতে হবে। এই সেকেন্ড হ্যান্ড কোনো সাইকেল পাওয়া যায় কিনা খোঁজ দিও তো। স্যার কাঠাখালিতে পাওয়া যায়। হ্যাঁ, নতুন প্রায় দেখতে, কিন্তু ভিতরে কেমন ভালো দেখতে। কিন্তু কাটাকাটি গিয়ার একটা কিনে নেবেন, কিন্তু চলে আসবে। কি নিয়ে নেবো একটা? স্যার হ্যাঁ, একটা ইয়ে নিয়ে যে গিয়ার পাওয়া যায় না, গিয়ার। হ্যাঁ, ব্যায়ামও হবে। তাই না? উপায় নাই তো, মানে কলেজে যাও সাইকেলে, আবার তোমাদের এখানে আসবে সাইকেলে। হ্যাঁ, ঠিক 10 আছে, টাকার হাওয়া কি করা যায়? ঠিক চলে যায়। উপায় তো নাই। আর না হলে ঘোড়া নাকি পাওয়া যাচ্ছে, ওরা তো আরো সুবিধা। স্যার ওখানে বেঁধে রাখবেন, তখন হ্যাঁ, মানুষ দেখবে একটা চুরি 5 টাকা। হ্যাঁ, দেখার জন্য আবার ইয়ে, তাই না? এটা ভালো হবে সাইকেলের থেকে ঘোরা। সাইকেলে দিয়ে বেশি ভালো হবে। আচ্ছা, টাকা উঠে যাবে। আর ওই যে পুরো টম্পক টম্পক করতে করতে যাচ্ছে। তাই কি না? তোমরাও ঘোড়া নিয়ে যাবা, খাওয়াতে হবে। এখানে যে আছে খাসটা, সাইকেলকে খাওয়াতে হবে না, ওকে খাওয়াতে হবে। এটা আমাদের সাথে রাখতে পারে 4 টাকা 10 টাকা 5 টাকা রেখে কম। সাইকেলে ভালো ভালো কম দিতে হয়, ওরাও তো দিতে হয়। আচ্ছা, তাহলে এখন দেখো রক্ত কাকে বলে। এখানে আবার শুধু রক্ত কাকে বলে এটা কিন্তু আসছিল। বরিশাল বোর্ড 21 সাল কয়েকজন আসছিল। বরিশাল বোর্ড 21, দিনাজপুর বোর্ড 22 কয়েকজন আসছিল। তারপরে কুমিল্লা বোর্ড 23 কয়েকজন আসছিল। তাহলে রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। আসলে 1 মার্কের জন্য খুব বড় দেওয়ার দরকার নেই, 1 মার্কের জন্য একটু দিলে হবে, হাফ তো আর দেওয়ার সুযোগ নাই, তাই না? তুমি এইটুকু দিবা। এরপর দেখো রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি ইলেকট্রোলাইট মানে বিভিন্ন আয়নগুলো বোঝাচ্ছে। হ্যাঁ, হরমোন, ভিটামিন। হরমোন কি জাতীয় হয় বলো তো? হরমোন প্রোটিন জাতীয় হয়, লিপিড জাতীয় হয়, দুইটাই হয়, মনে রাখবে। হ্যাঁ, এনজাইম হলো সবসময় প্রোটিন। এনজাইম হলো সবসময় প্রোটিন। অ্যান্টিবডিও সবসময় প্রোটিন, কিন্তু হরমোন দুইটাই হতে পারে। অক্সিজেন, ইমিউন মানে হলো প্রতিরক্ষা কোষ। ইমিউন মানে প্রতিরক্ষা কোষ, ওই যে শ্বেতকণিকা প্রতিরক্ষা করে যারা, তাকে বলা হয় ইমিউন। হ্যাঁ, ইমিউন মানে প্রতিরক্ষা কোষ। হ্যাঁ, সেটা তো কথা। ও আজকে যেহেতু ইয়ের দিন, তো তাহসিন দেওয়ার সাথে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেতে পারে। আর ওর জন্য তো অনেক বড় লোক, বিমানের টিকিট দিয়ে দিচ্ছে অনলাইনে, চলে গেছে। আর ওখানে চলে গেছে। প্রাইভেট হেলিকপ্টার পাচ্ছে। হ্যাঁ, দিয়ে মনে করো কেউ জানতেই পারবে না, বিমানে গেলে তাড়াতাড়ি চলে যাবে। 35 মিনিট বলেছে। হ্যাঁ, 25 মিনিট লাগে। বিমানবন্দর 20 মিনিট। আমি এই বিমানে বলতে 2 বার চড়ছিলাম, যাওয়া আসা আর কি। তো ওই প্রথমবার চড়ছিলাম, যাওয়ার সময় বেশি ভয় করছিল, আসার সময় ভয় লাগে। প্রথমবার তো ভয় না লাগার কথা। না, প্রথমবার ভয় কেন লাগছে জানা, এক্সাইটেড হয়েছি, কিন্তু ভয় লাগছে ঢাকাতে আর কি। নামার সময় না, নামার সময় না, উঠার সময় ভয় লাগছে। কারণ কি, জীবনে প্রথম যে
হ্যাঁ যে কোনো প্রথমে না খালি এটাই মনে হচ্ছে কি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো নিশ্চিত মৃত্যু, এটা মনে হচ্ছে। হ্যাঁ, উনি বলছে যে সিটের তলে লাইফ জ্যাকেট আছে, এটা কিভাবে করতে হয় এটা শিখা টিকা দিচ্ছে। লাইফ জ্যাকেট তারপর আসার সময় ভয়টা একটু তাহলে পরে বসে থাকতে হবে লাইফ জ্যাকেট। তারপরে আবার মনে করো যে সিট পড়ছিল হচ্ছে ওই জানলার পাশে সিট পড়ছিল না। হ্যাঁ, এখন পাশে একটা লোক জানলার পাশে আছে। তো আমি বলছি যে আপনি আপনি কি হচ্ছে আজকে প্রথম উঠছেন না এর আগে উঠছিলেন? তখন বলছে যে না, আমি প্রতি মাসেই একবার দুবার করে ঢাকা যাত্রা করি। তখন আমি বলছি আপনি কিছু মনে না করলে আমি আজকে প্রথম উঠছি তো, তা আমাকে একটু জানলার পাশে বসতে দিন। তো তো অবশ্যই অবশ্যই শুরু হলো, আমাকে জানলার পাশে বসলাম। মানে দেখার জন্য, ওর তো দেখে দেখে ওর মনে করো দেখা লাগলো না, তো আমি জানলার পাশে বসে দেখছিলাম। তো সিট জানলার পাশে বসছিল না। আসার সময় টিকিট কাটার সময় বলছি যে জানলার পাশে একটু দিয়ে জানলার পাশে দিয়েছিল। মানে 2 দিন আগে কাটছি তো জানলার পাশে। স্যার কত টাকা নাই? তখন হলো খুবই কম টাকা ছিল, আমি গেছিলাম তো 19 সালে, তখন হলো 2700 টাকা, এখন তো 7000 হয়ে গেছে। তখন অবশ্যই যে মাকে নিয়ে গেছিলাম। আসার সময় মা ছিল, আমি একা আসছিলাম। তো ওই সিটটা আবার টুয়েলে হয়ে গেছিল। মার সাথে তোমাদের ব্যাকগ্রাউন্ড ছিল তো, তো ওরা দুজন এক জায়গায়, আমি বসে যেখানে সেখানে জানলা হয়নি। তারপর বললাম তো আচ্ছা, তাহলে ইমন তত্ত্ব বুঝলাম। এবার দেখো এই গোটা বেলাতে অনেকবার মেডিকেলে আসছে। দেখো যেমন একজন পূর্ণবয়স্ক মানুষের মানব দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 4 থেকে 6 আচ্ছা, তার মানে বইভেদে ভিন্নতা। 5 থেকে 6 দেওয়া 5 থেকে 6 টা দেবো পুরো। আচ্ছা, তাহলে দুটেই লিখে রাখো, যদি আবার 4 থেকে 6 দেয়। নতুন বই 4 থেকে 6। হ্যাঁ 4 থেকে 6। আচ্ছা, দুটোই আর এক করে 3 এটা করেছে যেটা শান্তি বেশি দেবে। মেয়েদের আর ছেলেদের রক্তের মধ্যে একটু পার্থক্য আছে। যেটা 5 থেকে 6 এটা মেয়েদের ক্ষেত্রে বোঝায়। মেয়েদের শরীরে রক্ত বেশি? না, এটা ছেলেদেরটা বোঝায়, মানে ছেলেদের উল্টা বলছি আর কি। আর মেয়েদের কম। হ্যাঁ, মেয়েদের বলা হয় 4.5 থেকে 5.5 এরকম, ওটাকে কেউ 4-6 বলবে এরকম আর কি। হ্যাঁ, তো ছেলেদের ক্ষেত্রে 5 এর কম হয় না সাধারণত, 5 থেকে 6 এর ভিতরে। টেস্ট করে রাখা। আচ্ছা, এখন দেখো দেহের মোট ওজনের 8% রক্ত রক্ত সামান্য ক্ষারীয়। এটা আসছিল মেডিকেল 20 সালে। এটা আসছিল মেডিকেল 20 সালে, রক্ত সামান্য ক্ষারীয় মেডিকেল 20 সালে আসছিল। এর পিএইচ মাত্রা এটাও আসছিল, এটা হলো আমফোর্স 21 সাল আর রাজশাহী ইউনিভার্সিটি 21 সাল। পিএইচ কত? 7.35 থেকে 7.45। তারপর আসছিল হচ্ছে তাপমাত্রা কত, এটা দেখো আসছে আমফোর্সে 20 সালে, ডেন্টালে 21 সালে। তার মানে অনেক ইম্পর্টেন্ট না এই ব্যাপারটা? এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। অধ্যায়টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে, এটাও আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সালে 1.065। মানে পানির থেকে তো ঘনত্ব বেশি হবে, এটা স্বাভাবিক, তাই না? তারপরে দেখো রক্তের সান্দ্রতা পানির তুলনায় 5 গুণ বেশি। সান্দ্রতা বলতে বোঝায় রক্ত বয়ে চলার পথে যে বাধা পায় এইটা। তো রক্ত তো বাধা পাবেই, কারণ এটা তো ঘন বেশি, তাই না? পানি তো অত বাধা পাবে না, আর রক্ত ঘন, এটা বাধা পাবে 5 গুণ বেশি। এটাই হলো সান্দ্রতা বোঝায়। হ্যাঁ, রক্তের কাজ কিন্তু সৃজনশীল হিসেবে আসে, রক্তের কাজ। তো এখানে 14টা আছে, 10টা, যে কোনো 10টা লিখলেই হবে। 14টা আছে, যে কোনো 10টা লিখবা। যেগুলো 10টা? হ্যাঁ, যে কোনো 10টা। তবে এর মধ্যে 11 নম্বরটা আসছিল অ্যাডমিশনে, যে বাফার কি রক্তের পিএইচ নির্ভর করে যার উপর, সেটা হলো বাফার দ্রব্যের উপরে। এটা মেডিকেল 12 সালে। রক্তের পিএইচ নির্ভর করে কোন দ্রব্যের উপরে, সেটা হলো বাফার দ্রব্যের উপরে। বাফার হচ্ছে বোঝায় এমন কিছু রাসায়নিক উপাদান যারা হলো রক্তের সাম্য অবস্থা ধরে রাখতে পারে। রক্তের সাম্য অবস্থা ধরে রাখা মানে পিএইচ যেটা আছে ওটা ঠিক রাখবে। হ্যাঁ, এরকম পিএইচ যদি কম বেশি হয়ে যায় তাহলে মানুষ মারা যাবে। যে ধরো রক্ত ক্ষারীয়, এটা যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে মানুষ মারা যাবে। আবার ধরো ক্ষারীয়টা খুব বেশি মাত্রায় ক্ষারীয় হয়ে যায় তাহলেও মানুষ মারা যাবে। অনেক ব্যাপক
ব্যাপন প্রক্রিয়া ঘটতে, মানে কোষের মধ্যে পুষ্টি যাওয়া ব্যাপারটা, হ্যাঁ, বেশি পুষ্টি চলে যাবে বা কম পুষ্টি যাবে, এরকম জটিলতা তৈরি হবে রক্তের ভারসাম্য নষ্ট বেশি হবে। ক্ষারীয় পরিস্থিতি অ্যাসিডিও কিভাবে হয়? ও অ্যাসিডিক হতে পারে, যেমন তুমি বেশি টক জাতীয় তেঁতুল জাতীয় জিনিস খুব বেশি পরিমাণে খেয়ে ফেলছো, তখন হয়ে যেতে পারে। আবার কখনো কখনো হয় যে তোমার মানুষের অসুখ হলে খাওয়া দাওয়া ছাড়াই নর্মালি যে কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তের মধ্যে আছে না, কার্বন ডাইঅক্সাইডটা বারবার রক্তের পানিতে মিশে কার্বনিক অ্যাসিড হয়। এই অ্যাসিডটা দেখা যাচ্ছে নাক মুখ দিয়ে বের হচ্ছে না, মানে অর্থাৎ ফুসফুসের মাধ্যমে বের হচ্ছে না, রক্তে বেশি থেকে যাচ্ছে, শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা জটিলতা, তখন রক্তে অ্যাসিডিক হয়, তখন মানুষ কমায় চলে যায়, বুঝছো? আর কমা মানে কি? কমার পরে তো দাঁড়িয়ে, তাই না? কমার পরে দাঁড়িয়ে, কমা তারপরে দাঁড়িয়ে, মানে কমায় গেলে পরে মানুষের বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না বললেই চলে, হয়তো 1% থাকতে পারে বাঁচার সম্ভাবনা, আর 99 দিনে মারা যায় যদি কমায় চলে যায়। মেডিকেল কোশ্চেনগুলো রিপিট হয় কেন? হ্যাঁ, রিপিট হয়, তবে রিপিট বেশিরভাগ এরকম হয়, ধরো যে 2025 সালে একটা কোশ্চেন আসছে এরকম যে নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, তারপরে দেখা যায় 27 সালে আসছে নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এরকম রিপিট হয়। ওই জায়গাগুলো হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওই আগের বছর নেগেটিভ আসছে, পরের বছর পজিটিভ করে দেয়, এরকম রিপিট হতে দেখা যায় বেশি, বুঝছো? একই জিনিস নয়, ওটাকে হ্যাঁ বানায় দিচ্ছে, এরকম রিপিট হয়, এরকম দেখা যায়, বুঝছো? এরকম হয়। আচ্ছা, তাহলে 10টা পড়বা, এখানে না বোঝার মতো আর কিছু আছে? মনে হয় না যে এখানে না বোঝার মতো কিছু পাবা, তাই না? অ্যান্টিবডি 8 নম্বর পয়েন্টের সমস্যা থেকে না, দেখো রক্তের শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এবং হলো অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে। এখন আর খেয়ে হ্যাঁ, ফ্যাগো মানে তো খেয়ে ফেলা, তাই না? এটা আমি বলছি ফ্যাগোসাইটোসিস, সাইটো মানে কোষ, সিস মানে পদ্ধতি, একটা কোষের খাওয়া দাওয়ার পদ্ধতি, এটা হলো ফ্যাগোসাইটোসিস। আর অ্যান্টিবডি তৈরি করে কখন? যখন কোনো শ্বেতকণিকা কোনো জীবাণুকে খাইতে পারছে না, বুঝছো? খাওয়ার জন্য কিন্তু প্রথমে ধরতে হয় জীবাণুকে, ধরো এটা একটা জীবাণু, তো জীবাণুতে ধরো এরকম একটা অ্যান্টিজেন আছে মনে করো, এখন শ্বেতকণিকা প্রথমে একে ফ্যাগোসাইটোসিস করতে গেলে শ্বেতকণিকাতে এরকম একটা রিসেপ্টর সাইট থাকতে হবে, এটা যদি ধরে তারপরে সে ফ্যাগোসাইটোসিস চালাতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা মনে করো এর যে অ্যান্টিজেন সেটা ধরো এরকম আছে, তাই আমি ধরতে পারছি না, তখন শ্বেতকণিকা চিন্তা করে তো ধরতে না পারি, তো খাইতে না পারি, তো ধ্বংস করে ফেলবো, তখন শ্বেতকণিকা বিভিন্ন ধরনের এনজাইম, ওর তো জিন আছে নিউক্লিয়াস না, ওর বিভিন্ন ধরনের এনজাইম ছেড়ে দিতে থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন, বিষাক্ত প্রোটিন ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি হয়, এর যে কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এগুলো ফুটা মোটা হয়ে নাড়িভুঁড়ি বেঁধে দেয়, নাড়িভুঁড়ি তো নাই, সাইটোপ্লাজম বেঁধে দিয়ে মরে দেয়, এরকম করে আর কি ধ্বংস করে। তা প্রতিনিয়ত আমাদের কিন্তু যে এইভাবে ধ্বংস হচ্ছে, যার জন্য আমরা অসুস্থ হচ্ছি না, মানে আমরা তো সবসময় অসুস্থ হয় না, আমাদের শ্বেতকণিকা যতক্ষণ আর কি যুদ্ধে জিতে যায় ততক্ষণ আমরা আর কি সুস্থ, যখন যখন হারে যায় যুদ্ধে তখন আমরা অসুস্থ হয়ে যায়, বুঝতে পারছো? যে ঠান্ডা লাগাটাই ধরো, সবসময় ঠান্ডা লাগে না কেন, তুমি ধরো তোমরা দুজন ধরো একসাথে গোসল করলা বৃষ্টি পানিতে, ধরো আরামাতে ইয়ে হলো, তোমার হলো না বা তোমার হলো না, ধর 4জনে গেছে একসাথে, তো দেখা যায় এর মধ্যে 2জন অসুবিধা, 2জনে হয়নি, তার মানে ওই 2জনের শ্বেতকণিকা কি করছে, প্রতিরক্ষা করে ফেলছে, আর তোমাদের 2জনের প্রতিরক্ষা করতে পারে না, এরকম ব্যাপার, বুঝতে পারছো? যে তার মানে হলো যখন আমরা অসুস্থ হই না, আমাদের শ্বেতকণিকা জিতে যায়, আমাদের শ্বেতকণিকা কি জিতে যায় এই জন্য। কিন্তু মারা গেলে কি হয়, মানুষ মারা গেলে সব শ্বেতকণিকা তো শেষ, তখন যাবতীয় ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক সবাই আক্রমণ করে পচায় দিয়ে শুরু করে দেয়, তাই না? একবারে পচে খাওয়া ব্যাকটেরিয়া খায় বংশবিস্তার করে একবারে মানে মাটির সাথে মিশিয়ে যায়, এটাই তো উপকারিতা। হাড্ডি হুড্ডি, হ্যাঁ ব্যাকটেরিয়া এটাই তো উপকারিতা। হ্যাঁ, ব্যাকটেরিয়া কি হয়, এটাই তো উপকারিতা। ও হ্যাঁ, এটা তো উপকার দেয়, নাহলে তো বলা হয় ব্যাকটেরিয়া বলে প্রকৃতির ঝাড়ুদার, তবে ব্যতিক্রম আছে যে অনেক লাশ উঠে না, যে দেখবে যে কবর দেখা যায় 50 বছর আগে, 100 বছর আগে, অনেক দেখায় হয় যে লাশ কিছুই হয়নি, এরকম ঘটনা। হ্যাঁ, এগুলো হচ্ছে যে অলৌকিক বিষয় আর কি, হ্যাঁ, যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ওই জায়গায় ব্যাকটেরিয়া নাই তাই পচেনি, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু এটা বাস্তব না, মানে তুমি পাশে অন্য একটা কুকুরের দাও ঠিকই পচায় দিবে, আর ওখানে ব্যাকটেরিয়া নেই, এটা অন্য কথা, ব্যাকটেরিয়া পৃথিবীর সব জায়গায় আছে। হয়তো ওখানকার ব্যাকটেরিয়াকে নিষেধ করা হয়েছে যে এটা এই লাশটা ইয়ে করবে না, তাই না? সেরকম মানের মানুষ হলে হবে,
যদু মধু হলে তার হবে এবারে খাইটা শেষ করে দেবে। রক্তের উপাদান দেখো, রক্তের উপাদানে রক্তরসই বেশি আর কণিকা হলো কম। টেস্ট টিউবে দেখা গেছে, টেস্ট টিউবে সেন্ট্রিফিউজ যন্ত্র মানে তো জানো, ওই যে 1 মিনিটে 3000 বার ঘোরানো যায়, ঘোরালে দেখা যায় যে রক্ত কণিকা মনে করো এই লেভেল পর্যন্ত আছে, সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘোরালে এই লেভেল পর্যন্ত আছে, আর দেখা যাচ্ছে যে রক্তরস বেশি টুকু হয়ে আছে, মানে লিকুইড হয়ে আছে এতদূর পর্যন্ত রক্তরস। তাহলে এখানে 10% তো কম বেশি। হ্যাঁ, তাহলে এটা ধরো 55% আর এটা হলো 45%, এরকম হয়ে যায়। কখন? যখন তুমি সেন্ট্রিফিউজ যন্ত্রে এটাকে যখন ঘূর্ণন দিবা তখন এই ঘটনাটা ঘটবে, সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘূর্ণন দিলে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে যে এর পরের পৃষ্ঠায় দেখো যে রক্তরস বা প্লাজমা, এখানে মনে রাখতে হবে যে পানির পরিমাণ কত। এটা কিন্তু আসছে রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে আসছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে 19 সালে। এতে পানির পরিমাণ 90 থেকে 92%। কি বললেন? এতে পানির পরিমাণ রাজশাহী ইউনিভার্সিটি আসছে হলো 21 সালে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে 19 সালে। 21 আর 19, রাজশাহী আর খুলনা, বুঝছে? আচ্ছা, এরপরে দেখো যে কঠিন পদার্থের পরিমাণ কত, 8 থেকে 10%। এটা আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 24 আর রাজশাহী ইউনিভার্সিটি 21। তারপরে বিভিন্ন জৈব পদার্থ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সাল 7 থেকে 9, আর অজৈব হলো 0.9%। মানে যেহেতু জৈবটা আসছে অজৈবটাও দিতেই পারে, যেহেতু জৈবটা আসছে তাহলে অজৈবটা তো দিবেই, ওটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো অজৈব পদার্থের মধ্যে হলো যে রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ কত, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে, আর হয়তো শাহজালাল বিশ্ববিদ্যালয় আসছে 24 সালে। রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ কত? আচ্ছা, শুধু এগুলো আসে, এই বর্ণনাগুলো আসে না, বুঝছো? এরপরে দেখো জৈব পদার্থের মধ্যে, জৈব মানে যার মধ্যে কার্বন থাকে, আমরা সাধারণভাবে তাদেরকে জৈব যৌগ বলি, তাই না? যেমন দেখো প্লাজমা প্রোটিন, জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ প্রায় 7.5। এটা আসছে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24 সালে। নাইট্রোজেন ঘটিত পদার্থ, এটা পড়ে রাখো, মানে আসেনি কিন্তু পড়ে রাখো, তারপর আসতে পারে, এটা অল্প তো দিতে পারে, অন্যান্য পদার্থ আসবে না। রক্তরসের কাজ, এটা কিন্তু সৃজনশীল হিসেবে দিনাজপুর বোর্ড 22 সালে আসছে, আসছে। আচ্ছা, ইয়ে তো লাগছে না, এখনো তো ঠান্ডা লাগছে না, ঠিক। আচ্ছা, হ্যাঁ, তোমার লাগছে নাকি? তুমি তো কোনাতে আছে। আচ্ছা, রক্তরসের কাজ সৃজনশীল, এখানে রক্তরসের কাজের মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, পড়াগুলো কিন্তু প্রতিদিনই ধরবো। হ্যাঁ, মানে এটা ধরো পরীক্ষাগুলো হওয়ার পরে, মানে তোমাদের ক্লাস বৃহস্পতি রবিবারে তো পরীক্ষা, মঙ্গলবারে কিন্তু পড়া ধরবো, মাঝে 2 দিন তো পরীক্ষা, তাহলে আগেই বলে দিলাম, তাহলে ওই দিন আগে পড়ে আসবা, আর পড়া না পড়লে তো যথারীতি ব্যবস্থা আছে। আচ্ছা, দেখো সুমনের সমস্যা হয় না, তাহসিন যাকে বললে জরিমানা দিয়ে দেবে। হ্যাঁ, সুমনের তো জরিমানা হবে স্যার। জানাইনি তো, তাই না? হ্যাঁ, জানাইনি। হ্যাঁ, তাহলে তো জরিমানা হবে। জানাইলো স্যার। জানাইছি, আমি চেক করিনি। দেখতে হবে জানাইছি কিনা, যদি জানা না থাকে মনে রাখবা। হ্যাঁ, জানাইনি, সুমন জানাইনি। আচ্ছা, তাহলে আমরা মনে রেখে জরিমানা দিতে হবে। ওর তো কোনো ব্যাপারই না, ঠিক আছে, পাঠিয়ে দেবে।
বলবে যে কয় টাকা দেবে না 20 টাকা, এই 20,000 টাকা বলবা দিয়ে দেবো, তাই কি না? তাহলে সে ব্যাংকে আসছে না, আপনি আমি দেখতে পারবো না স্যার ক্লাসটা। হ্যাঁ ক্লাসটাকে দেখতে পারবো। হ্যাঁ ও দেখতে বললো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো রক্তকণিকা। রক্তকণিকার দেখো রক্তের উপাদান হিসেবে ভাসমান রক্তকণিকা বলে, এটাও পড়ে রাখবে জ্ঞান প্রশ্ন হিসেবে। এগুলো হিমাটোপোয়েসিস, দেখো এটার মানে কি? হিম মানে রক্ত, পোয়েসিস মানে উৎপাদন, পোয়ে মানে উৎপাদন, পোয়ে মানে উৎপাদন, হ্যাঁ সিস মানে পদ্ধতি। এই হিমা মানে হিম, হিম মানে হলো রক্ত, হিম মানে রক্ত, হিম মানে রক্ত, পোয়ে মানে উৎপাদন, পোয়ে মানে উৎপাদন, উৎপাদন, আর সিস মানে পদ্ধতি, তাই না? তাহলে রক্তকণিকা উৎপাদন পদ্ধতি বা রক্ত তৈরি প্রক্রিয়া, এটা আসছিল জাহাঙ্গীরনগরে 17 সালে। হিমাটোপোয়েসিস বলতে কি বোঝায়? এরপরে দেখো তৃতীয় নম্বর লাইন, রক্তে 35% হলো রক্তকণিকা যা রক্তরসের মধ্যে নিয়োজিত থাকে। রক্তকণিকা তিন ধরনের, যথা এটা মনে রাখবেন সেদিনে যে এরিথ্রোসাইট, এরিথ্রো মানে লাল, সাইট মানে কোষ মানে লাল কোষ, আর লোহিত রক্তকণিকা বা রক্তকণিকায় লিউকোসাইট, লিউকোস মানে বর্ণহীন, লিউকোস মানে বর্ণহীন বা শ্বেতকণিকা, আর প্লেটলেট, থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। প্লেটলেট নামকরণ হয়েছে কেন জানো? ছোট ছোট প্লেটের মতো, প্লেটলেট মানে ছোট ছোট প্লেটের মতো, এরা খুবই খণ্ডিত খণ্ডিত ছোট এবং দেখতে ছোট ছোট প্লেটের মতো, এই জন্য এরকম নাম হয়েছে, বুঝছো? প্লেটলেট। আর অনুচক্রিকা মানে কি? মাইক্রোস্কোপিক, খুবই মাইক্রোস্কোপিক চক্র, ছোট ছোট চক্রের মতো, এটা হচ্ছে, হ্যাঁ এই। আর থ্রম্বোসাইট মানে কি? থম্বস মানে জমাট বাঁধা, থম্বস মানে জমাট বাঁধা, যারা জমাট বাঁধার কাজ করে, এরা তো আসলে রক্ত জমাট বাঁধার কাজ করে না, এই জন্য এরকম নাম হয়েছে, বুঝছো? এটা গ্রিক শব্দ, কিন্তু গ্রিক শব্দ থম্বস, গ্রিক শব্দ থম্বস, থম্বস মানে জমাট বাঁধা, জমাট বাঁধা। প্লেটলেট মানে প্লেটের মতো, ছোট ছোট প্লেটের মতো, ছোট ছোট প্লেটের মতো, এরা জমাট বাঁধার কাজ করে, এই জন্য এরকম নাম হয়েছে, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো যে এখানে একটা কোশ্চেন আসছিল, রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? এটা সরাসরি এখানে লেখা নাই, লিখে নিতে পারো। এটা আসছিল যে চট্টগ্রাম ইউনিভার্সিটি 24 সালে, চট্টগ্রাম ইউনিভার্সিটি 24 সাল, চট্টগ্রাম ইউনিভার্সিটি 24 সাল। কি বলেন স্যার? যে রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? হ্যাঁ লাল অস্থিমজ্জা, ওর কোশ্চেনে শুধু অস্থিমজ্জা ছিল, হ্যাঁ। রক্তকণিকা কোথায় তৈরি হয়? প্রশ্ন, উত্তর হলো অস্থিমজ্জা, এটাই কোশ্চেনে আসছিল। আচ্ছা এখানে একটা চার্ট আছে না, এই চার্টটা পড়লে কিন্তু এমসিকিউর জন্য গোটাটাই হয়ে যায়, হ্যাঁ। এই যে এখানে যে ডান দিকে চার্ট আছে, এই চার্টটা এমসিকিউর জন্য পড়ে ফেলবো গোটাটাই। আচ্ছা এবার দেখো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার বর্ণনাটা আসছিল ঢাকা বোর্ডে 21 সালে, লোহিত কণিকার যে বর্ণনা এটা আসছিল ঢাকা বোর্ড 21 সালে, হ্যাঁ সিকিউ হিসেবে আসছিল, লোহিত কণিকা সম্পর্কে আর কি, লোহিত কণিকা সম্পর্কে আসছিল আর কি। তাহলে লোহিত কণিকা সম্পর্কে বানায় লেখা যাবে। তবে দেখো কি কি বিষয়গুলো লোহিত কণিকা সম্পর্কে আছে। বলা হচ্ছে লোহিত রক্তকণিকা বলছে যে মানব দেহের রক্তরসে ভাসমান গোল দ্বি অবতল চাকতির মতো। এরা দ্বি অবতল কেন বলো? এরা দ্বি অবতল কেন হয়েছে? কারণ দেখো, এরা প্রাথমিক অবস্থায় কিন্তু গোলই ছিল, যেমন অস্থিমজ্জার মধ্যে, অস্থিমজ্জা মানে কি এই সমস্ত প্রান্তের ভিতরে যে হাড়ের কোষগুলো আছে, ওই কোষগুলো রূপান্তরিত হয়, হ্যাঁ, রূপান্তরিত হয়ে আকৃতিতে বড় হয়, এই জন্য এর ভিতরে কোষগুলো কিন্তু একটু গ্যাপ গ্যাপ হয়। এর ভিতরে তুমি চুষুক দিলে এটা ভেঙে ফেলে এর ভিতরে চুষুক দিলে একটু রসকস পাওয়া, হ্যাঁ। কিন্তু নিহারি হাড়, যেমন গরুর হাড়,
প্রান্তের দিকে রসকস পাওয়া যায় শুরুর দিকে, কিন্তু তুমি এই মেইন জায়গার হাড়ের ওইটার কোনো রস পাওয়া, ভিতরে তো ক্যালসিয়াম সেটা ভিন্ন কথা, ওয়ালটার ভিতরে কোনো রস পাবা পাওয়া না, মানে ওইটা হলো স্পঞ্জি না, মানে ওটা অস্থির মজ্জা না, মজ্জা মানে সফট, একটু নরম বা ছিদ্রযুক্ত এরকম। তো এই জায়গার কোষগুলো আসলে গ্যাপে গ্যাপে থাকে যাতে আকৃতিতে বড় হয়, একটু আকৃতিতে বড় হয়ে যায় আর কি, হ্যাঁ, রক্তকণিকা তৈরি করার সময়, বুঝছো? তো এখন প্রাথমিক অবস্থায় কিন্তু ওর মধ্যে নিউক্লিয়াস আছে, বুঝছো? প্রাথমিক অবস্থায় বুঝতে পারছো নিউক্লিয়াস আছে। তো দ্বি অবতল মানে কি, যে দুই দিকে অবতল মানে কি, এদিকে অবতল এদিকে অবতল, তাই না? গোল জিনিসের এই পাশটা এরকম অবতল, এটা দ্বি অবতল। তো কেন দ্বি অবতল হলো অনুমান করে বলো, দ্বি অবতল হয়ে গেল কেন, কেন দ্বি অবতল হলো? হ্যাঁ, ধন্যবাদ। আজকে যদি পরীক্ষা থাকতো তাহলে ডিএনসি কনফার্ম হয়ে যেত। আচ্ছা দেখো, সালমানরা পারলাম। দেখো এখানে এখানে হচ্ছে নিউক্লিয়াস বের হয়ে যায় যখন, যেমন মানুষের দাঁত যদি সব বের হয়ে যায়, দাঁত মনে করে সব খুলে পড়ে গেল, তাহলে হয় কিন্তু দাঁত বেরিয়ে গেল, হয়ে যাবে না? দাঁত বেরিয়ে গেলে দাঁতের জন্য তো দাঁত বেরিয়ে গেলে কিন্তু ওরকম হয়ে যাবে। তো এই রক্ত কণিকারও তাই, নিউক্লিয়াস বের হয়ে যায় এখানে একটা দুই পাশটা এরকম হয়ে যায়, বুঝছো? এই জন্য দ্বি অবতল। এখন পরীক্ষা যদি খোয়ার জন্য আসে যে লোহিত কণিকা দ্বি অবতল কেন, তখন এই কথাটা বলবো। স্যার কি জন্য বের হয়েছিল? হ্যাঁ, নিউক্লিয়াস কি জন্য বের হয়েছিল? ও হিমোগ্লোবিন যখন তৈরি হয় এর মধ্যে, তখন নিউক্লিয়াসের আর জায়গা থাকে না, নিউক্লিয়াসের আর জায়গা থাকে না। যেমন এখন মনে করো যে সুমন হচ্ছে তাসিন জারাকে বিয়ে করলো, করার পরে মনে করো যে আবার আরেকটা বিয়ে করলো, মনে করো, তাহলে তাসিন জারা রাগ করে বের হয়ে চলে যাবে। কিন্তু দুইটা বিয়ে করলি কেন, থাকবো না, তাই না? ঠিক না? তো এরকম হয়তো অনেকে যে কোন ছেলে যদি আরেকটা বিয়ে করে আগের বউ রাখতে পারে, হ্যাঁ থাকতেও পারে, কিন্তু অনেক সময় এই ক্ষেত্রে থাকবে না, এই ক্ষেত্রে থাকবে না, হ্যাঁ এই ক্ষেত্রে থাকবে না। মানে কে থাকে জানো, যার ব্যাকআপ নাই, যার ব্যাকআপ নাই সে হচ্ছে বাধ্য হয়ে থাকবে। কারণ ধরো তার মা বাবার অবস্থা অতটা ভালো না, মা বাবা বয়স হয়ে গেছে, তাকে নিজেরাই খেতে পারে না, আর মেয়েকে কি খাওয়াবে, এরকম যখন একটা পরিস্থিতি হয়ে যায়, আবার ধরো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরকম পরিস্থিতিতে থাকতে হয়, তখন সে বাধ্য হয়ে থাকে। কিন্তু যদি ব্যাকআপ থাকে, যেমন ধরো যে চাকরি করে, মনে করো চাকরি করে, থাকবে না আর থাকবে না। তাহলে বলবে যে হচ্ছে যে এই জন্য অনেকে আবার বলে কি, অনেক ছেলেরা আবার খুব চালাক, অনেক ছেলেরা থাকে যে চাকরিজীবী মেয়ে বেশি খুঁজে, কি জন্য, দুই লাইন ইনকাম হবে। আবার কিছু কিছু ছেলেরা থাকে যে দুই লাইন বেশি খুঁজে, হ্যাঁ, যে তারা আবার চাকরিজীবী মেয়ে বিয়ে করে না, কারণ চিন্তা করে যে চাকরিজীবী মেয়ে বিয়ে করলে তার ব্যাকআপ খুবই শক্তিশালী থাকার কারণে একটু এদিক থেকে সেদিক হলে এদিক ওদিক হয়ে যাবে। হ্যাঁ এদিক ওদিক হয়ে যাবে। হ্যাঁ, তাই মেয়েদের কিন্তু পজিটিভ দিক এটা, যে তুমি যদি তোমার ক্যারিয়ার তৈরি করো তাহলে তোমার জন্য পজিটিভ, মানে তোমাকে কেউ ঠকাতে পারবে না, মানে ধরো সাহস করার আগেই ভাববে যে ওর তো নিজেরই ইনকাম আছে, ওকে আমি কি ভয় দেখাবো, বুঝছো? আর যদি তোমার কিছুই না থাকে তখন স্বামীও কিন্তু পায়ে যাবে, আরে ওর তো যাওয়ারই পথ না, আমি তার কেউ আছে লাঠি ঝাঁটা যাই হোক, তারপর মনে করো দুইটা বা তিনটা বিয়ে করুক, তাই না? তখন কি করবে, যে যে মেয়ের কোনো কিছু নাই, চাকরি বাকরি কিচ্ছু নাই, তাকে কাজের মেয়ে লাগাই রেখে দিবে, আর মনে করো নতুন নতুন বউ নিয়ে চলে যাবে, তাই কিনা? ক্যারিয়ার কত শক্তিশালী, ঠিক কিনা? আবার ছেলেদের ক্ষেত্রে আজকাল অনেক ছেলেরাও আছে যে বেকার ছেলে, এখন মনে করো বেকার ছেলে চাকরিজীবী মেয়েকে বিয়ে করে, এরকম আছে বাংলাদেশে হচ্ছে, বেকার ছেলে চাকরিজীবী মেয়েকে বিয়ে করছে, বুঝছো? চাকরিজীবী মেয়েকে বিয়ে করছে, এখন মনে করো যে ওই স্বামী যে সেই কিন্তু রান্না বান্না সব কিছু করে, ও তো অফিস করে আসে, এখন ওই বউ যদি মাঝে মধ্যে একটা বয়ফ্রেন্ড নিয়ে আসে, ও কিছু বলতে পারে না, কিছু বলতে পারবে ভাই, কাদের মেয়ে পছন্দ, কাদের ছেলে পছন্দ না হলে বের করে দেবো, ঠিক না? ঠিক না, তাই কিনা? আচ্ছা, তবে হলো যদি আর কি দুজনেই শক্তিশালী হয় তো ভালো, ব্যালেন্স থাকবে, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, এদিক থেকেও আবার ভালো, তাই কিনা?
হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স এড়ানোর জন্য কেউ যদি করে সাহস পায় ব্যালেন্স থাকলে ভালো। তাহলে 7 মানের কি টার্গেট? হ্যাঁ চাকরিজীবী না চাকরিজীবী ছাড়া? চাকরিজীবী ছাড়া। আগে বলে লাভ না, আল্লাহ কপালে ও কি রাখছে। আচ্ছা। না তবে এখানে তো ব্যাপার হচ্ছে কোরআনে কিন্তু একটা কথা বলা আছে, হ্যাঁ, যে সূরা বাকারার মধ্যে কোন একটা জায়গায় যে তারা নিজেরা মানে এমনিতে পাপ কাজের কথা বলছে, তারা নিজেরা পাপ কাজ করে আর দোষ দেয় আমাকে, বলে যে আমি বলে আমি আল্লাহ করাইছি। তো মানুষ যা করে তার নিজের হাতের কামাই। তো তৌফিকের ব্যাপারটা কখন, যে ধরো আল্লাহ তোমাকে হাতটা ভেঙে শুয়ে রাখছে, এটা তোমার তৌফিক দিল না, তুমি ধরো বিয়ে করতে পারলো না, সেটা কিন্তু কথা। সুস্থ শরীরে তুমি কি করবা ওটা আল্লাহ করবে না। এখন মনে করো যে কেউ মনে করো যখন কেউ যদি ধরো মনে করো কেউ ইয়ে হলো ধরো জিএমসিতে চান্স পেয়েছে, হ্যাঁ, তখন সে কিন্তু এটা বলবে না যে আল্লাহ আমাকে পাওয়াইছে তাই পাইছে, তাই কিন্তু বলবে না, বলতে আমি ভালো স্টুডেন্ট আমি পাইছি জিএমসিতে, হ্যাঁ। আর যে চান্স পাবে না সে বলবে আমার কপালে ছিল না তাই চান্স পাই। যেটা যেটা আর কি মানে দোষের সেটা আল্লাহর দোষ হবে, সেটা আল্লাহর দোষ হবে। আর যেটা কৃতিত্ব হবে সেটা আল্লাহর কথা বলবে না, বলবে যে আল্লাহ চাইছিল তাই দিচ্ছি। খেলাতেও দেখবা বাংলাদেশ যখন হারিয়ে যায় না তখন সব দোষ আল্লাহ দিয়ে দেয়, আমাদের ভাগ্যে ছিল না তাই জিতলে বলে এই কথা না বলেন। এখন মনে করো একটা মেয়ে মনে করো একটা নেশা করছে ছেলেকে বিয়ে করলো, করে তখন ওকে বকাঝকা করছে, আরে আমার ভাগ্যে ছিল তাই হয়েছে, তাই বললে হবে? নিজের হাতের কামাই। এখন এই দিকে একটু আচ্ছা তাহলে দ্বি অবতল হলো, এটাও কিন্তু অনেকবার আসছে দেখো, যেমন দ্বি অবতল এটা আসছে আর্মড ফোর্স মেডিকেলে, এটা হচ্ছে 20 সালে। আর্মড ফোর্স মেডিকেল দ্বি অবতল যেটা আর্মড ফোর্স মেডিকেল 20 সালে। আর লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন হয় এটা মেডিকেল 16 সালে। উটের রক্তের মানে যেটা আছে নিউক্লিয়াস। হ্যাঁ বলো কোনটা? হ্যাঁ যদিও এখন আবার হচ্ছে নতুন গবেষণায় আবার বলছে যে উটের নাই, এটা হলো নিউক্লিয়াসের মতো লাগে দেখতে, এরকম মানে এক সময় এক একটা কথা আর কি আসে। নিউক্লিয়াস বিহীন এটা হলো মেডিকেল 16 সাল। এরপরে দেখো তৃতীয় নম্বর লাইন থেকে যে এই ধরনের কণিকার গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার। এই দেখো প্রান্তের দিকে দেখো মোটা, কেন্দ্রে কি চিকন হয়ে গেছে না, ওই যে দিয়ে অবতলের জন্য। এরপরে এই প্যারাটাও আসে যে বিভিন্ন বয়সে প্রতি ঘন মিলিমিটার রক্তে রক্তকণিকার সংখ্যা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 18 সালে আসছিল ভ্রূণ দেহে 80 থেকে 90, ভ্রূণ দেহে 80 থেকে 90, শিশুর দেহে 60 থেকে 70 লাখ। সবটা ওই একটা যেহেতু দিয়েছে তার মানে যে কোনো একটা দিতে পারে। পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54, পূর্ণবয়স্ক স্ত্রী লোকে 44 থেকে 49। এরকম কমার কারণ কি? হ্যাঁ এটা এটা একটা কোশ্চেন হতে পারে, না এটাও একটা কারণ হতে মানে কোশ্চেন হতে পারে যে যত কমছে তত তোমার কমে যাচ্ছে কেন। এটার উত্তর হলেই যে ভ্রূণ দেহে নতুন নতুন কোষ তৈরি করতে হয়, নতুন নতুন কোষ তৈরি করতে গেলে বেশি বেশি লোহিত কণিকা দরকার, কারণ অক্সিজেন কোষে লাগবে যে, বুঝছো? আর যখন পরিপূর্ণ গঠন হয়ে গেছে তখন তো আর নতুন কোষ তৈরি ওইভাবে করতে হচ্ছে না, অল্প অল্প করতে হচ্ছে। পরিপক্কতার ভিতরের দিকে কিছু কোষ আর এই যে বাইরের দিকে কিছু কোষ, আর গোটা দেহ তো আর তৈরি করতে হচ্ছে না, বুঝলি? যেমন ধরো তুমি একটা বাড়ি বানালাম, প্রথম যখন বাড়ি বানানোর কাজ শুরু করছিল তখন অনেক লোক লাগছিল, গোটা বাড়ি বানানো হয়ে গেছে তখন টুসটাস কাজ মনে করো এই কারেন্টের কাজে, তখন কি বেশি মিস্ত্রি লাগবে? কিন্তু ছাদ ঢালাই যখন দেয় তখন অনেক মিস্ত্রি লাগে। তাই সেরকমই প্রাথমিক অবস্থায় বেশি লোহিত কণিকা লাগে কেন? অক্সিজেন সরবরাহ করতে হবে, বেশি বেশি কোষকে অক্সিজেন দিতে হবে, এই জন্য। বুঝতে পারছো? স্যার এটা আমরা দেখছিলাম যে ছোট যে বাচ্চারা হয় ওদেরও কি হচ্ছে 206টা হচ্ছে হাত থাকে তখন না 200টা থাকে, তখন বেশি থাকে, 300 বেশি, 300টা থাকে। কিভাবে এটা কমে? ও এটা 7 অধ্যায় যখন পড়বা তখন বিস্তারিত বলবো। এখন তাহলে একটু জেনে রাখো যে আসলে কমার কারণটা হলো যেমন এখানে কিন্তু 5টা অস্থি আছে, আবার এর নিচে 4টা অস্থি আছে, এই 5টা অস্থি এটা একীভূত হয়ে আছে না, তো এগুলো একীভূত হয়ে থাকে না, এটা খণ্ডিত হয়ে থাকে, বুঝছো? হাতে পায়ে এগুলো খণ্ড থাকে। বয়স বাড়তে থাকলে এইগুলা বড় হয়,
বড় একটা সাথে একটা যুক্ত হয়ে যায়। হ্যাঁ, আর 7 অধ্যায়ে এটা বিস্তারিত জানবো। আচ্ছা, তারপরে দেখো যে চতুর্থ নম্বরে লোহিত কণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। তারপরে এটা হলো রাজশাহী ইউনিভার্সিটি 21 সাল, রাজশাহী ইউনিভার্সিটি 21 সাল। তারপরে দেখো লাল অস্থিমজ্জা স্টেম কোষ, মানে অস্থিমজ্জা আর কি, স্টেম কোষ থেকে লোহিত কণিকার সৃষ্টি হয়। এটা আসছে হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি 23, ঢাকা ইউনিভার্সিটি 20। আচ্ছা, তারপরে চতুর্থ নম্বর লাইন দেখো যে বৃক্ক কম অক্সিজেনের মাত্রা শনাক্ত করে সঙ্গে সঙ্গে স্টেম মানে অস্থিমজ্জার কোষ। যদিও স্টেমের বাংলা হলো বীজ, স্টেমের বাংলা হচ্ছে বীজ, বীজ কোষ। কেন বীজ কোষ? কারণ হলো যে যেই কোষগুলো তোমার বীজের মতো আচরণ করলো, যেখান থেকে জীব তৈরি হলো, মানে একটা নতুন কিছু তৈরি হচ্ছে, ওই জন্য ওটাকে স্টেম সেল বলা হচ্ছে। স্টেম সেল মানে অস্থিমজ্জা, কিন্তু আসলে এর আরেকটা বাংলা হলো বীজ কোষ। বীজ থেকে লোহিত কণিকা তৈরি হলো, এরকম একটা ব্যাপার, বুঝছো? এরপর দেখো বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিন নামে এক হরমোন উৎপন্ন করে এবং ফলন করে। মানে বৃক্কের মধ্যে যে রক্ত সঞ্চালন যখন হয় তখন বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে, কম লোহিত কণিকা আছে, তখন সে হরমোন ছেড়ে দেয়, এরিথ্রোপয়েটিন। এরিথ্রো মানে লাল বা লোহিত কণিকা, পয়েটিন মানে তৈরিকারী, লোহিত কণিকা তৈরিকারী প্রোটিন তৈরি করে। এটা হরমোন, তবে এটা প্রোটিন জাতীয়। এরপরে লাস্ট জ্ঞানমূলক কোশ্চেন, এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে। মেডিকেল 17 সাল আসছে, মেডিকেল 17 সাল আসছে। সৃজনশীলের জন্য এটুকু লিখলেও হবে। এখানে আরো কিছু মেডিকেলের কোশ্চেন আছে, একটু লিখে নাও। যেমন আসছে হলো নিচের কোনটি রক্তের মূল উপাদান নয়? নিচের কোনটি রক্তের মূল উপাদান নয়? এইভাবে আসছিল ডেন্টাল 19 সাল। লিখে নিতে হবে সরাসরি। নিচের কোনটি রক্তের মূল উপাদান নয়? নিচের কোনটি রক্তের মূল উপাদান নয়? ডেন্টাল 19। হ্যাঁ, তারপরে আসছে মানে এখানে হলো নিচের কোনটি রক্তের মূল উপাদান, মানে ওই যে রক্তের যে উপাদান আছে না, যেমন ধরো জৈব পদার্থ, অজৈব পদার্থ, যেগুলো করলাম ওগুলা কারণে সবই জানতে হচ্ছে, কিন্তু ওখান থেকে একটা ভুল কিছু দিচ্ছে এরকম। তো গোটা কোশ্চেন লিখিনি, প্রশ্নটা লিখছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো আরেকটা আসছিল প্লাজমা প্রোটিন। এই সবের মধ্যে যে নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন, তার মানে প্লাজমা প্রোটিন সবগুলো করতে হবে। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? এভাবে আসছিল, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? ডেন্টাল 21 সাল, রাজশাহী ইউনিভার্সিটি 23 সাল। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? এটা আসছিল। তারপরে আরেকটা আসছে দেখো, তাহলে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নাই? ডেন্টাল হলো 21 সাল, রাজশাহী ইউনিভার্সিটি 23 সাল। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছিল যে নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা কোন প্রাণীতে থাকে? নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা কোন প্রাণীতে থাকে? আমফোর্স 20 সাল। এটা ব্যাঙ ছিল আর কি, মানুষ হলেও তো হবে, তাই না? হ্যাঁ, নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত কণিকা কোন প্রাণীতে থাকে? ব্যাঙ ছিল উত্তর। হ্যাঁ, মানে মানুষের যেমন থাকে না, মানুষের তো লোহিত কণিকাতে কি নিউক্লিয়াস থাকে না, আর ব্যাঙে কি থাকে? তো এটা হচ্ছে ব্যাঙের কথা বলছে। হ্যাঁ, এটা অন্য বই থেকে দিয়েছে। এটা আমফোর্স 20 সাল। তারপরে আরেকটা আসছে অন্য বই থেকে দিয়েছে, লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয়? লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয়? আচ্ছা, ভিটামিন B12, ভিটামিন B12, ভিটামিন B12। তারপরে দেখো আরেকটা আসছে যে মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? লোহিত রক্তকণিকা। এটা ঢাকা ইউনিভার্সিটি 21 সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটি
21 সালে আসছে, মানে অনেক কোশ্চেন এখান থেকে অ্যাডমিশনে। স্যার আরেকটা কি বললেন ভিটামিন B12 এটা হলো যে লোহিত রক্তকণিকার তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয়, কোন ভিটামিন ব্যবহৃত হয়, কোন ভিটামিন ব্যবহৃত হয়। এটা ঢাকা ইউনিভার্সিটি 18 সাল, এটা ঢাকা ইউনিভার্সিটি 18 সাল। এই লোহিত কণিকা পর্যন্ত শেষ করি। রাসায়নিকভাবে লোহিত কণিকা কত পার্সেন্ট পানি? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সাল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সাল। কঠিন পদার্থের মধ্যে প্রায় 90% হিমোগ্লোবিন। আসেনি কিন্তু করে রাখতে হবে। স্যার এটাতে 90% 90% দেওয়া আছে আমাদের ও আচ্ছা আচ্ছা। আর একটা কোশ্চেন আসছিল এখান থেকে, লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি? গ্লোবিউলিন। লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি? গ্লোবিউলিন। উত্তর ঢাকা ইউনিভার্সিটি 21 সাল। আর একটা কোশ্চেন আসছে ডেন্টালে, কোন কোষ বিভাজন পদ্ধতিতে লোহিত কণিকা তৈরি হয়? কোন কোষ বিভাজন পদ্ধতিতে লোহিত কণিকা তৈরি হয়? মাইটোসিস। আচ্ছা, তারপরে এটা করে রাখবা হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষে কত আর স্ত্রীতে কত। লোহিত কণিকার কাজ, এটা এমসিকিউর জন্য যদিও, তবে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু দাগায় নাও। যেমন 2 নম্বর, 4 নম্বর, 5, 6 আর 9। আগামী দিনে আমরা শ্বেতকণিকা থেকে শুরু করব। 2, 4, 5, 6 কি হিসাব করবেন না? এটা হলো এই মানে এমসিকিউর জন্য পড়বা। তবে ক্ষয়ের জন্য এইগুলো মুখস্থ রাখলা 4টা বাইসান যদি যায়। হ্যাঁ, 1, 4, 5, 6 আর 9। 9টাই তো আছে। হ্যাঁ, আছে অনেকগুলা।